সকাল ৭টা বেজে ১৫ মিনিট। পুরোদমে অ্যালার্ম বাজছে সুব্রতার ফোনে। অ্যালার্মের শব্দ কানে পৌঁছাতেই সুব্রতা বিরক্তি নিয়ে এক চোখ খুলে তাকালো। অ্যালার্মটা বন্ধ করে ফের চোখ বন্ধ করতেই ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ ওকে খুব কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সঙ্গে সঙ্গেই চোখ মেলে তাকালো সুব্রতা। আয়াস ওর দিকে তাকিয়ে আছে। সুব্রতার কেমন যেন অস্বস্তি হলো। হুড়মুড় করে উঠে বসে গায়ের ওড়না ঠিক করে নিল। একই জায়গায় থম মেরে বসে রইল কিছুক্ষণ। আর চোখে একবার পাশে দেখল রাতে যেভাবে ওড়নাগুলো রেখেছিল এখনও সেভাবেই আছে, বরং ওড়নাগুলোর থেকেও আয়াজ আরও বেশ খানিকটা দূরেই শুয়ে আছে। রুমের পর্দা টেনে রাখা বিধায় দিনের আলো ঘরে প্রবেশ করতে পারছে না। আদো অন্ধকার মিশ্রিত ঘরে সুব্রতার যেন দম আটকে আসছে। সুব্রতা বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই আয়াজ খানিকটা এগিয়ে ওর হাত চেপে ধরে। সুব্রতা অদ্ভুত দৃষ্টিতে পেছনে ফিরে তাকায়। আয়াজ আতশোয়া অবস্থায় ওর হাত ধরে আছে। সুব্রতা ঘুম ঘুম কণ্ঠেই বলে ওঠে, কি হয়েছে? আয়াজ জবাব দেয় না। সুব্রতা হাত ছাড়ানোর চেষ্টা করে ফের জিজ্ঞেস করে, কিছু প্রয়োজন? আয়াজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, যদি বলি আপনাকে প্রয়োজন। সুব্রতা চুপ করে যায়। আয়াজ বালিশে ভর দিয়ে উঠে বসে। খানিকটা এগিয়ে সুব্রতার কাছাকাছি এসে ক্লান্ত স্বরে বলে, ঘুমাতে পারেনি সারাটা রাত, এখন ভীষণ পরিমাণ মাথা ধরে আছে, মাথায় একটু হাত বুলিয়ে দিবেন প্লিজ। সুব্রতা চোখ ছোট ছোট করে তাকায়, কাঁধের ওড়নাটা আরেকটু উপরে তুলে নিয়ে বলে, সারা রাত কি এমন রাজকার্য করেছেন আপনি, ঘুমাননি কেন? আয়াজের স্পষ্ট উত্তর, আপনাকে দেখছিলাম। সুব্রতার কাট কাট জবাব, আমি তো বলিনি আমায় দেখতে। এই অসুস্থ অবস্থায় সারা রাত আজে বাজে রিজন দেখিয়ে জেগে থাকার মানেই হয় না শেষে আরও অসুস্থ হয়ে পড়বেন। আয়াজ সেভাবে যেই বিদ্রূপের স্বরে বলে ওঠে, আমার অসুস্থতার কথা আপনি ভাবেন? আমার অসুস্থতার কথা আপনি ভাবেন? সুব্রতার এবারে বিরক্ত লাগছে। সে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার ফের চেষ্টা করে, কিন্তু আয়াজ শক্তভাবে ধরে আছে বিধায় ব্যর্থ হয় সুব্রতা। আয়াজের দিকে চেয়ে ঝাঁঝালোর স্বরে বলে ওঠে, আপনার সমস্যাটা ঠিক কোথায় আমি সেটাই বুঝতে পারছি না তানভীর। মাত্র ঘুম থেকে উঠলাম আমি। এইসব উল্টাপাল্টা কথা এই সকাল সকাল বলে আমার মাথাটা গরম না করলে বোধহয় আপনার শান্তি হচ্ছে না। আমার কথা আপনার উল্টাপাল্টা মনে হয়? অবশ্য হবেই তো, আপনি তো আর আমাকে। সুব্রতা বিরক্ত হয় আরও, উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, এসব ভালোবাসাবাসি ছাড়া কিছু বোঝেন না আপনি। অবশ্য কাকেই বা কি বলছি আমি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। যেই ছেলেকে গত 2 বছরেও নিজের পিছু ছাড়াতে পারলাম না, তাকে এখন এসব বলেইবার কি হবে? আমার ভাগ্যটাই খারাপ। সুব্রতা বিরক্তি নিয়ে একটা শ্বাস ফেলে ফের বলে উঠল, বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে আমার। ওখানে যদি আপনার ছবি দেখতাম তাহলেই ভালো ছিল, অন্তত এখানে এসে এইভাবে ফেসে যেতে হতো না। বিপদে পড়ে বাধ্য হয়ে বিয়ে করেছি আপনাকে, শেষবারের মতো বলছি, একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবেন না। আমি আপনার বউ, সেটা শুধুমাত্র পরিবারের সবার সামনে, বুঝেছেন? হাত ছাড়ুন আমার, আর কখনো হুটহাট এইভাবে ছুঁয়ে বিরক্ত করবেন না আমাকে। সুব্রতা থেমে গেল। আয়াজ নিঃশব্দে ছেড়ে দিল সুব্রতার হাত। চোখ ছলছল করছে তার, বুকের ভেতরটা ভারী হয়ে আসছে, কষ্ট হচ্ছে ভীষণ। মেয়েটাকে নিজের মনের অনুভূতিগুলো আজ অবধি বোঝাতেই পারল না সে। আয়াজ হাত ছেড়ে দিতেই সুব্রতা বিরক্তি নিয়ে বিড়বিড় করতে করতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। দরজার অপর পাশ দিয়ে যাওয়া মানুষটাও সুব্রতার এমন ব্যবহার শুনে ভীষণ অবাক হলো। সুব্রতার প্রতি রাগও হলো ভীষণ। আয়াজের মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। পায়ের ব্যথা উপেক্ষা করেই নেমে দাঁড়ালো বিছানা থেকে। গায়ের পাঞ্জাবিটা পাল্টে ঢিলাঢালা একটা ফুল হাতার শার্ট আর প্যান্ট পরে গাড়ির চাবি আর প্রয়োজনীয় কিছু জিনিস পকেটে নিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে।
নিচতলায় আলিনার মুখোমুখি হলেও পাশ কাটিয়ে বেরিয়ে গেল হনহনিয়ে। আলিনা বেশ কয়েকবার ডাকলেও আয়াস কোনো রকম জবাব না দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আলিনা চিন্তিত ভঙ্গিতে পা বাড়ালো দোতলায়। রুমের দরজা আধ খোলা, নক না করেই ভেতরে ঢুকলো সে। সুব্রতা আয়েশ করে বিছানায় বসে বসে ফোন ঘাঁটছে। আলিনা এসেই প্রশ্ন করে, আয়াস এই সকাল সকাল কোথায় গেল? তাও আবার দেখলাম পায়ের ব্যথা নিয়ে ছুটেছে। দেখে মনে হচ্ছে কোনো ইমার্জেন্সি প্রবলেম। তাছাড়া ওনার চোখ মুখও ফোলা ফোলা লাগলো। সুব্রতা ফোন নামিয়ে রেখে বলে উঠল, কোথায় আবার যাবে? নিশ্চয়ই বাগানে হাঁটতে গেছে। তাছাড়া পায়ে কোনো ব্যথা ট্যাথা নেই, সবই ওনার নাটক। আলিনা অবাক হয়ে তাকায় সুব্রতার দিকে। ওর সামনাসামনি বসে বলে, কী সব বলছো সুব্রতা? ছেলেটা অসুস্থ, কাল হাঁটতে অবধি ঠিকমতো পারছিল না, আর তুমি বলছো নাটক? এই সুব্রতা, তোমাদের মাঝে কি হয়েছে বলো তো? সুব্রতা বিরক্ত হয়। ভাবি, তুমিও শুরু করে দিলে। সকাল সকাল সবাই মিলে আমাকে বিরক্ত না করলে শান্তি হচ্ছে না তোমাদের? বিয়ে হয়ে যাওয়ার পর এখন বিরক্ত হচ্ছ তুমি? তোমার ব্যবহার এত খারাপ জানলে তোমায় নিয়ে কখনোই বাংলাদেশে আমি আসতাম না সুব্রতা। আরিস চৌধুরীর কণ্ঠে চমকে তাকালো সুব্রতা। দরজার সামনেই ওর বাবা দাঁড়িয়ে আছে। তিনি রুমে আসতেই আলিনা উঠে দাঁড়ালো। আরিস চৌধুরী আলিনাকে দরজা আটকাতে বলে সুব্রতার থেকে খানিকটা দূরে বসলেন। ওনার চেহারায় রাগ স্পষ্ট। তিনি গমগম স্বরে বলে উঠলেন, সকালে আয়াজের সাথে উচ্চস্বরে যে ব্যবহার করেছো সেটা একদমই উচিত হয়নি তোমার। বেয়াদবি করেছো তুমি। আমার জায়গায় যদি অন্য কেউ কথাগুলো শুনে নিত তাহলে কি ভাবতো সবাই তোমায়? বিয়ের আগে কেন বলনি এসব? বিয়ের আগে জিজ্ঞেস করিনি তোমায় বিয়েতে তুমি রাজি কিনা? তাহলে তখন কেন এসব বলনি? কাল অবধিও তো ঠিক ছিলে তুমি। সকাল সকাল ভূতে ধরেছে নাকি তোমাকে? এমন পাগলামির মানে কি সুব্রতা? যে ছেলেটা তোমায় এত ভালোবাসে, তোমাকে আর সাদাবকে বাঁচাতে এগিয়ে গিয়ে মিহানের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়ে হসপিটালে পর্যন্ত ভর্তি হয়েছে, মাথায় আর পায়ে যে কত স্টিচ লেগেছে কোনো ধারণা আছে তোমার? ছেলেটার এত পরিমাণ ব্লিডিং হয়েছে, তাকে রক্ত পর্যন্ত দিতে হয়েছে। ছেলেটা কত ভালোবাসলে তোমায় হারানোর ভয়ে বাড়ি ফিরে বিয়েটা সেরে নিয়েছে। মিহানের থেকে সেফ রাখতে যত দ্রুত সম্ভব তোমাকে নিজের করে নিয়েছে। আর তুমি কি না বিয়ের পর দিন সকাল সকালই তার সাথে এমন ব্যবহার করেছো? একটুও বিবেকে বাঁধেনি তোমার? একটুও মায়া হয় না ছেলেটার প্রতি? আমার মেয়ে এতটা বিবেকহীন হবে সেটা ভাবিনি আমি। এত বড় একটা মেয়ে তুমি, বোঝার যথেষ্ট বয়স হয়েছে তোমার। আয়াসকে যদি নাই পছন্দ হয় তাহলে বিয়ে করেছো কেন? সুব্রতা আর বাবার কথাগুলো নিতে পারল না। চিৎকার করে চেঁচিয়ে উঠল, ওই মিহানের থেকে বাঁচতেই আমি তোমাদের আদরের আয়াসকে বিয়ে করেছি। ভুল তো আমার, সবচেয়ে বড় বোকামি করেছি আমি। যদি জানতাম আয়াজই ওই ক্যালিফোর্নিয়া তানভীর তাহলে কখনোই বাংলাদেশে আসতাম না আমি। এখানে এসে তোমার ওই বোন আর বোনের ছেলের মাঝে ফেসে গেছি। ওনাদের আচরণ সুবিধের লাগছিল না। আয়াজের সাথে বিয়েতে মানা করে দিলে ওই চরিত্রহীন লম্পট মিহানের সাথে বিয়ে ঠিক করতে তোমরা আমার। তাই ওই ছেলে থেকে বাঁচতেই এই ইরিটেটিং ডিসগাস্টিং আয়াসকে বিয়ে করেছি আমি। নয়তো যেই ছেলে টানা 2 বছর এক মেয়ের থেকে বারবার রিজেক্ট হয়েও তার পিছু ছাড়ে না, এমন বেহায়া মানসম্মানহীন ছেলেকে কখনোই বিয়ে করতাম না আমি। কথাটুকু বলার পরপরই সজোরে সুব্রতার গালে চড় মারেন আরিস চৌধুরী। ক্রোধে কাঁপছেন তিনি, চোখ লাল হয়ে গেছে রাগে। মেয়ের এসব কথা সহ্য হচ্ছে না ওনার। তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে আলিনাকে বলেন, তোমার ননদকে বোঝাও পাগলামি বাদ দিয়ে যেন সুন্দরভাবে সংসার করে। বিয়ের আগে যখন মুখে কুলু পেটেছিল, এখন বিয়ের পর এসব বলে কোনো লাভ নেই। আয়াস ফিরে এলে যেন ক্ষমা চেয়ে নেয় ওর থেকে। এসব পাগলামি যেন ওর শ্বশুরবাড়ি কারো কানে না যায়। কথাটা বলেই সশব্দে দরজা খুলে বেরিয়ে যান তিনি। সুব্রতার গাল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। যে বাবা কখনো গায়ে হাত তোলা তো দূর, ধমক দিয়ে কোনোদিন একটা কথাও বলেনি, সেই বাবাই আজ ওর গায়ে হাত তুলল। আলিনা দরজার বাইরে আশপাশে সতর্ক দৃষ্টিতে চেয়ে দ্রুত দরজা আটকে ভেতরে এলো। সুব্রতাকে কিছু বলার আগেই সে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। আলিনা কিছু কথা বলতে যেও বলল না, একা ছেড়ে দিল সুব্রতাকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। উদ্দেশ্যহীনভাবে গাড়ি ড্রাইভ করছে আয়াস। সারাদিন পরে পায়ের ব্যথা আর মাথার ব্যথাটাও ভীষণ বাড়ছে। সকাল থেকে খাওয়া দাওয়া কিংবা ওষুধ কিছুই খাওয়া হয়নি আয়াজের। না ঘুমানোর ফলে শরীর মস্তিষ্ক সব ক্লান্ত। চোখেও ঝাপসা দেখছে আয়াস। গাড়ি চালানো সম্ভব নয় আর। বাড়ি যাওয়ারও বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। 1-2 দিন কোথাও কাটিয়ে ডিরেক্ট ইউএসএ চলে যাবে সে। ফোনটা ইচ্ছা করেই সাইলেন্ট করে রেখেছে আয়াস। বাড়ির লোকদের সাথে কথা বলার ইচ্ছা নেই ওর। অসহ্য লাগছে সব কিছু। যন্ত্রণায় ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। আরও খানিকটা এগিয়ে একটা হোটেলের সামনে জোরে ব্রেক কষল আয়াস।
গ্লাস নামিয়ে একবার দেখে নিয়ে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে ভেতরে গেল। রাত 11টা। সারাদিন শেষে এখন পর্যন্ত আয়াজের কোনো খবর না পেয়ে বাড়ির সবাই বেশ চিন্তিত। সুব্রতা নিজের ঘরেই আছে। এদিকে আয়াজকে খোঁজার জন্য আদিল, আরিস চৌধুরী, মানহাস চৌধুরী সকলেই বেরিয়েছেন। নাসরিন চৌধুরী বেশ চিন্তিত ছেলেকে নিয়ে। কি এমন হলো যে ওনার ছেলে সকাল সকাল বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, এমনকি মোবাইলটা পর্যন্ত সাইলেন্ট করে রাখলো। আর সুব্রতা মেয়েটা নিজের রুমের মধ্যেই বসে আছে। আয়াজের জন্য কোনো চিন্তা নেই। নাসরিন চৌধুরী আর বসে থাকতে পারলেন না। সুব্রতার রুমে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলেন। মিনিট দুয়েকের মধ্যেই সুব্রতা দরজা খুলে দেয়। নাসরিন চৌধুরী রুমে ঢুকে কড়া গলায় জিজ্ঞেস করলেন, কি করেছো আয়াজের সাথে? কি বলেছো ওকে? আমার ছেলে বাড়িতে নেই কেন? নাসরিন চৌধুরীর এমন আচরণে সুব্রতা খানিকটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলে, আমি কিভাবে জানবো চাচিমণি? আমি তো... নাসরিন চৌধুরী ধমকে উঠলেন, চুপ করো তুমি, কোনো বাহানা দেখিও না। তুমি কিছু না করলে এই অসুস্থতা দিয়ে আমার আয়াজ কখনোই বাড়ি থেকে এইভাবে বেরিয়ে যেত না। নিশ্চয়ই রাতে ঝামেলা বাঁধিয়েছ, নয়তো আয়াজ... নাসরিন চৌধুরী হা হুতাশ করছেন। সুব্রতা মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে। নাসরিন চৌধুরী হঠাৎই রাগী গলায় বলে উঠলেন, এই মেয়ে, বলো কোথায় আছে আমার ছেলে, বলো। সুব্রতা মৃদু কেঁপে ওঠে, মিনমিনে গলায় বলে, আমি জানি না উনি কোথায়। নাসরিন চৌধুরী চোখ রাঙিয়ে বলে ওঠেন, আমার ছেলে যদি বাড়ি না ফিরে আর ওর যদি কিছু হয় তাহলে তোমাকে আমি... রাগে গজগজ করতে করতে নাসরিন চৌধুরী বেরিয়ে গেলেন রুম থেকে। সুব্রতা দরজা আটকে বিছানায় এসে বসলো। সারাদিনের পর মাথাটা ভীষণ ঘুরছে। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই রাগের মাথায় একটু বেশিই বলে ফেলেছে আয়াজকে। এর জন্য অবশ্য এখন গিল্টি ফিল করছে সে। রাগ, ইগো একপাশে ফেলে সুব্রতা মোবাইল হাতে নিল। ডায়াল করতে করতে নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো, অদ্ভুত মানুষ আপনি। এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়ে বসে আছেন কে জানে। আমায় না জ্বালিয়ে আপনার শান্তি নেই তাই না? প্লিজ ফোন তুলুন তানভীর। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।